পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরো উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়ের দিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। আগামী 6 মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আবার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড, মানে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। 2 নম্বর। 3 নম্বর, বর্তমান সরকার সীমিত সময়ের সরকার, এটা আমরা বুঝি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সময়কালের ভিতরেও আমরা এমন সমস্ত সিদ্ধান্ত করি যে এই সিদ্ধান্তগুলি সুদূর প্রসারী অভিঘাত থাকে। বিনিয়োগ তার একটা জায়গা। বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি, তার পরিস্থিতি কি হবে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দ্বিধা সংশয় দেখা দেয়। একই রকম ভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। এখন যে সমস্ত সুরক্ষা কর্মসূচি ছিল, সেই সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা হবে, সেগুলোও পরিষ্কার হতে হবে। সেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে 6 মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো নিতে হবে যারা এটাকে প্রস্তুত করেছিলেন। এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে। এবং সেহেতু এই পরিকল্পনার একটি মূল্যায়ন করতে হবে বস্তুনিষ্ঠভাবে। কারণ এই বস্তুনিষ্ঠভাবে যদি এই অষ্টম পরিকল্পনার মূল্যায়ন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে পরিকল্পনা রচনা করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ আমরা চাই, যে পেশাদারিত্ব চাই, সেটা কিন্তু আসবে না। কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য আপাতত মনে হচ্ছে না ওনারা আকাঙ্ক্ষা করছেন, কিন্তু অন্তত বছর 2 তো লাগবে মনে হচ্ছে, নাও লাগতে পারে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা মনে করি ন্যূনতম একটি 2 বছর মেয়াদী পরিকল্পনার সামনে থাকা উচিত। একটি 2 বছর মেয়াদী পরিকল্পনার সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি। কিভাবে আমার মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার দীর্ঘমেয়াদী একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। এবং ওই মধ্যমেয়াদী পরিকল্পনা এমন হবে যাতে প্রয়োজনে এটাকে আরেকটু বাড়ানো বা কমানোর সুযোগ যেন থাকে। এটার এক ধরনের নমনীয়তা থাকতে হবে। আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলি, অনেকে এটাকে রোলিং প্ল্যানের কথা বলেন। আমাদের বাংলাদেশে একসময় 2 বছর মেয়াদী পরিকল্পনা হয়েছিল 80 দশকে। যেহেতু একটা মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত দরকার, সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে, সেই কমিটিতে আমার কলিগরাও আছেন, সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার। 6 মাসের হিসাব দরকার, 6 মাসের এই গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমাদের যে সমস্ত বৈদেশিক সাহায্য আসবে, সেই সমস্ত প্রকল্পগুলো 1 দিন 2 দিনের না, এটা একাধিক সময়ের। ওনারা এবং তা একই রকম ভাবে আমাদের যারা এখানে বাজার সুবিধা দেন, অন্যান্য বিষয়ে দিয়ে আছে, তারাও বুঝতে চান এখানে আমাদের বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, সেইটারও ওখানে নিশ্চয়তাগুলো, সংস্কারের নিশ্চয়তাগুলো ওখানে থাকতে হবে। যেহেতু আমাদের তৃতীয় প্রস্তাব হলো একটি মধ্যমেয়াদী পরিকল্পনা লাগবে। চতুর্থ যেটা আমরা বলেছি সেটা হলো যে আপনারা অনেকেই চিন্তা ভাবনার ভিতরে আছেন যে এলডিসি থেকে বেরোবেন কি বেরোবে না। আপনাদের কাছে আমরা পরিষ্কার করে বলি, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত মূল্যায়ন করে দেখেছি। আপনারা জানেন যে জাতিসংঘে যে তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে 2 বার ইতিমধ্যে এইখানে পথে আছে বলে, সঠিক বলে মনে করেছে, এখনো সেই মূল্যায়ন
কার্যকর। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশের দুর্বল অবস্থান হওয়ার পরেও আমরা এখনো যে সমস্ত মাপকাঠিগুলো আছে মাপকাঠির উপরে, তিনটেতেই বাংলাদেশ উপরে আছে। জাতীয় আয়, মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক, এই তিনটেতেই এখনো উপরে আছে। সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণেকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে খসড়া মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে তাকে আগ্রহ সহকারে, উৎসাহ সহকারে এবং এটাকে বাস্তবায়ন করা উচিত। এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আগের যে দুটো তিনটির কথা আমি বললাম তার সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। প্রযুক্তিগত হস্তান্তর বড় হবে, মেধাস্বত্ব আইনকে কার্যকর করার বিষয় আসবে। এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। আমরা 2026 সালের ডিসেম্বর মাসে এটা হওয়ার কথা। যদি এর ভিতরে খুব বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ হয়, সরকার পুনর্বিবেচনা করার সময় কিন্তু এখনো আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এখন হয়নি। এটি আমাদের একটা বড়, আমরা জানি যে একটি গোষ্ঠী, বিশেষ করে যারা বিদেশে বাজার সুবিধা পেয়ে থাকে, তারা এটার জন্য অনেক জোরালো তদবির করছেন। আমাদের মনে রাখা উচিত যে আমরা পার হয়ে গেলে পরেও অন্তত 3 বছর আমরা এই সুযোগ আমাদের থাকবে এবং এই অনন্তকাল ধরে আমরা এই বাজার সুবিধাতে অবস্থান করব, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল, তারা আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায় নীতিকে কিভাবে প্রভাবিত করেছে এবং একটি মাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। আরেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বলেছি, সেটা হলো বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে বিভিন্ন বছর পর আমরা ভলান্টারি ন্যাশনাল রিভিউ, আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয় সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে। আগামী জুলাই মাসে এটা উপস্থাপন করবে জাতিসংঘে বাংলাদেশ। এইটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষণ করে দেখেছি সরকারের তথ্য যে ভান্ডারটি ছিল সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না। সেহেতু একটা বড় ধরনের তথ্য উপাত্তের ঘাটতি রয়ে গেছে আমার এসডিজিতে কিভাবে আমরা অগ্রগতি অর্জন করছি। একই রকম ভাবে আমরা দেখছি যে ওই তথ্য উপাত্ত একটা বড় জায়গা বিভাজিত তথ্য, অর্থাৎ কেউ পিছনে পড়ে নেই। এইটা বোঝার জন্য যে তথ্য লাগে, আমার যারা আয় দরিদ্র, যারা সম্পদে দরিদ্র, তারা যারা বৈরী পরিবেশে বসবাস করেন, যাদের জাতিগত সত্তার পরিচয়ে যারা নিষ্পেষিত হন, এইরকম বিভিন্ন তথ্য, নারীদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বৃদ্ধদের, প্রবীণদের ব্যাপার তো আছে। এই তথ্য উপাত্ত ওখানে নেই। এই তথ্য উপাত্ত ব্যতিরেকে একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতে, মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখা, এটা খুবই শেষ প্রস্তাব একটা আছে। শেষ প্রস্তাব সেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত তারা বিভিন্নভাবে উৎসাহিত, আবার তারা কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের ভিতরে আছে। এই উৎসাহ এবং উদ্বেগকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উন্নয়ন ফোরাম আহ্বান করা উচিত। এই উন্নয়ন ফোরাম, যেটাকে আমরা ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোরাম বলছি, এর আগেও সরকার বিভিন্ন সময় করেছে, কিন্তু এটা বহুদিন যাবৎ হয় না। এটাতে করা উচিত এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি, সেইটিকে প্রকাশ করা উচিত। তারা কারা? এক, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্য দাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয় তারা।
তাদের বোঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ে বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরো কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয় এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এইটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। সেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসে একটা পাঁচটি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরো উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়ের দিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে।